17 জনকে সন্ত্রাসীরা মবরা ধরে নিয়ে পুলিশকে দিয়েছে, সেখানে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আপনারা কি কল্পনা করতে পারেন একটা রাষ্ট্র যারা সৃষ্টি করেছে তাদেরকে রাষ্ট্রবিরোধী? তারা তো ভাই গুপ্ত কোনো সংগঠন করে আসেনি, তারা কাউকে দর্শন করে আসেনি, হত্যা করে আসেনি, তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে। তার মানে রাষ্ট্র হচ্ছে এখন মবের রাষ্ট্র। রাষ্ট্র ডক্টর ইউনূস এই শুয়োর একটা মবের জন্মদাতা। এই শুয়োর নির্দেশ দিয়েছে যে তোরা যাই মব কর, আমি পারমিশন দেব, তোরা যাই মব করবি, পরবর্তীতে জনতার কথা মতো আমরা তাদেরকে গ্রেপ্তার করব। এই আসিফ নজরুল লুচ্ছা শুয়োর, এই শুয়োর নির্দেশ দিয়েছে তাদেরকে গিয়ে আক্রমণ কর। এই আক্রান্ত মানুষ, আক্রান্ত বাংলাদেশ, আক্রান্ত মুক্তিযুদ্ধ, আক্রান্ত অসাম্প্রদায়িক শক্তি, এই আক্রান্ত থেকে বেঁচে উঠতে হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। আমরা যুদ্ধ করে আমাদের দেশটাকে আবার আমাদের কন্ট্রোলে আনবো। আমরা স্বাধীন করেছি 1971 সালে, আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়নি। আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে পাকিস্তানের অ্যাগ্রেশন থেকে মুক্তি, আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে ধর্মভিত্তিক যে রাজনীতি মানুষকে ডিভাইড করে সেটা থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে এই মবক্রেসি থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে ইউনূসের মতো এই বাটপারের হাত থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে আসিফ নজরুলের মতো এই লুচ্ছাদের হাত থেকে বাংলাদেশের মুক্তি। আসুন আমরা এই মুক্তির সংগ্রামে যার যার অবস্থান থেকে তৈরি হই। আমাদের সাথে পুরা বিশ্বের শান্তিকামী, মুক্তিকামী, গণতন্ত্রকামী এবং অসাম্প্রদায়িক যে শক্তি আছে আমাদের সাথে থাকবেন। আপনারা ভয় পাবেন না। আপনারা মনে রাখবেন, রাত যত গভীর হবে ভোর হওয়ার সম্ভাবনাটা তত নিকটবর্তী হবে। আমরা এই বাংলাদেশকে, এই স্বাধীন বাংলাদেশকে আবার কন্ট্রোল করব, আবার আমরা টেক ব্যাক করব। আজকে বাংলাদেশে মানুষের মনে শান্তি নেই। রিক্সাওয়ালা কথা বলতে পারে না, ঠেলাওয়ালা কথা বলতে পারে না। রিক্সা চালক একমাত্র ফুল নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত, মৌলভী সাহেব ওখান দিয়ে যাচ্ছিল সেই জন্য মৌলভী আক্রান্ত, নারী আক্রান্ত, শিশু আক্রান্ত। আক্রান্ত আজ বাংলাদেশ, আক্রান্ত আমার মহান মুক্তিযুদ্ধ। বিএনপির মতো একটি অথর্ব দল তাকে কলা খাইয়ে গুম পাড়াইয়া রেখেছে। সেই কলা খাওয়া দল এখন আর বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো লোক নেই। বিএনপি সারা জিন্দিগিভর বলেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু এখন বিএনপি সে কথাটি আর বলে না। কারণ বিএনপি অতদিন রাজনীতি করেছিল একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের সাথে, তাই স্বাধীনতার স্টেক হোল্ডার তাদেরকে হতে হয়েছিল। কিন্তু তারা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়, তারা আসলে ফারুক রশিদ ওদের বংশধর। এবং এই বিএনপি, জামাত ইসলামী তাদেরকে কবর দিবে। আমাদের সাথে জামাত ইসলামীর শত্রুতা আজীবনের, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা এদের সাথে লড়াই করেই এই দেশটাকে স্বাধীন করেছি। গত 53 বছর এই দেশটাকে তাদের বাপের দেশ পাকিস্তানের চাইতে, আপনারা জানেন পাকিস্তানের 2.5 টাকা দিলে বাংলাদেশের 1 টাকা কিনা যায়। তার মানে আমরা পাকিস্তান চেয়ে বাংলাদেশকে 2.5 গুণ বেশি উন্নত করেছি। তার মানে এটা বুঝছেন, তাদের কাছ থেকে আমরা পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে এনেছি। 53 বছরে বাংলাদেশটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছি। তারা আবার সেই দেশকে দর্শন করছে, আবার পাকিস্তানের দিকে ফিরিয়ে নিচ্ছে। আমরা আবার এটার কন্ট্রোল ব্যাক করে বাংলাদেশের, বাঙালি জাতির, বাঙালিত্বের আবার ফিরিয়ে আনবো। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে বার্মা, আজকে বার্মার যে অবস্থা, বাংলাদেশের অবস্থা তার চেয়ে খারাপ। বার্মাতে যে অবস্থা, অং সান সু কিকে দিনের পর দিন বন্দি করে রেখেছে, ঠিক বাংলাদেশেও আজই একই অবস্থা। আসুন আমরা এই সন্ত্রাস, এই চাঁদাবাজ এবং এই মৌলবাদকে রুখে দিয়ে, এই মবক্রেসিকে রুখে দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করি। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের কালকের ঘটনা দেখার পর, মানে গতকাল বাংলাদেশে 71 মঞ্চের যে মুক্তিযোদ্ধা
সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাদেরকে দেখার পর আপনারা, আমার মনে হয় এখন আর কোনো দ্বিধায় নেই যে বাংলাদেশটি একটি জঙ্গি আক্রমণের শিকার হয়েছিল গত বছর 2024 সালের আগস্ট মাসে। অর্থাৎ আমেরিকা অর্থ দিয়ে, ইরান থেকে অর্থ গিয়ে এবং তাদের সাথে টার্কি থেকে অর্থ গিয়ে, এই এক বিশাল অর্থ দুদিক থেকে আমেরিকার স্বার্থ ছিল বাংলাদেশের ভূখণ্ডটাকে নিজেরা ব্যবহার করার উপযোগী করে তুলতে হলে জঙ্গি নাটক খেলতে হবে। আর টার্কি এবং ইরান, তাদের স্বার্থ হলো তারার মতো আরও কিছু মৌলবাদী দেশ পৃথিবীতে সৃষ্টি করতে হবে। কারণ এক শিয়াল যদি বলে হুক্কা হুয়া, তাহলে কেয়া হুয়া বলার জন্য মৌলবাদী গোছের কিছু রাষ্ট্র পৃথিবীতে থাকতে হবে। এবং বাংলাদেশ হচ্ছে মৌলবাদের উর্বর ভূমি। পাকিস্তানের পাশাপাশি এই রাষ্ট্রটিকে প্যারালাল করে রাখা। এখানে অনেক রাজনৈতিক খেলা আছে। যদি এক ভিডিওতে অত কিছু বলতে যাই, সেটা আসলে ভিডিও না হয়ে এটা মহাকাব্য হয়ে যাবে। তো মহাকাব্য তৈরি করতে চাই না। আপনাদেরকে যে কথাটি বলতে চাই, গতকালকে মুক্তিযোদ্ধা মঞ্চ পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এই সভাটি করছিলেন। তাদের এই সভাতে জামায়াতে ইসলামের ফান্ডারা, শিবিরের গুন্ডারা, ৭১-এর ঘাতক, দালাল, রাজাকার, আলবদর, আল শামসদের পুত্র, নাতি, পুতি, তারা আমাদের এই মহান মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ চালিয়েছে। তার মানে বাংলাদেশে এখন আর সুষ্ঠু বুদ্ধি, মুক্ত বুদ্ধি, প্রগতিশীল বুদ্ধি, স্বাধীনতার সপক্ষের কোনো শক্তিশালী গ্রুপ নিরাপদ নয়। এখন বাংলাদেশটি হচ্ছে একটি আয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকার একটা যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। এখন ভারতকে অ্যালার্ট হতে হবে, কারণ বাংলাদেশের মানুষ জীবন প্রতিনিয়ত নিচের দিকে চলে যাচ্ছে। একটা শ্রেণী কোণঠাসা হতে হতে এমন অবস্থা হয়েছে, বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে গত 1 বছরে বাংলাদেশে 10 ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। মানে অতি দরিদ্র মানুষ বাংলাদেশে ছিল 5 ভাগের মতো। অর্থাৎ 30 ভাগ থেকে কমাতে কমাতে শেখ হাসিনা সরকার 25 ভাগ কমিয়ে মাত্র 5 ভাগে নিয়ে এসেছিল। এই ডক্টর ইউনূসের 1 বছরের শাসনে, মৌলবাদীদের 1 বছরের শাসনে এখন সেটি, মানে আমি দরিদ্র মানুষের কথা বলছি না, অতি দরিদ্র, যারা শুধু ভাত খাওয়ার জন্য, শুধু বেঁচে থাকার জন্য সংগ্রামটুকু করে, খালি খেয়ে বাঁচার জন্য। ওরা বড় বিল্ডিং চায় না, বড় মানে অট্টালিকা চায় না, স্বাদের জীবন চায় না, তারা শুধু বেঁচে থাকতে চায়। এই রকম লোকের সংখ্যা ইউনূস 10% ক্রস করিয়ে ফেলছে। তা এখন এই মানুষ কি করবে? এই মানুষ তো বাঁচতে হবে। বাঁচার জন্য 1971 সালের মতো আবার তাদেরকে বর্ডার ক্রস করতে হবে। বার্মার যে মানুষরা বন্দি শিবিরে আছে, বাংলাদেশে যে আশ্রয় শিবিরে আছে, বন্দি শিবির নয়, আশ্রয় শিবির, এটা অনেকটা বন্দি শিবিরের মতো। কারণ তারা ওই চট্টগ্রামের ওই অঞ্চলের, কক্সবাজারের ওই অঞ্চলের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। ঠিক তেমনি আমাদের লোকদেরকেও ভারতের বর্ডার ক্রস করে ভারতে গিয়ে আশ্রয় নিতে হবে। কারণ বাঁচতে হবে তো। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু আজ দলিসাৎ। ভারতকে এখন তৈরি হতে হবে। বাংলাদেশের কত কোটি শরণার্থী ভারত জায়গা দিতে পারবে? কারণ 1971 সাল আবার বাংলাদেশে ফিরে এসছে। 1971 সালে যদি কেউ মুক্ত বুদ্ধির কথা বলতো, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কথা বলতো, যদি কেউ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো, তাকে হত্যা করা হতো, তার পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হতো, মা বোনদেরকে ধর্ষণ করা হতো। বাংলাদেশে কিন্তু এখন তাই হচ্ছে। সরকার গতকাল ইউনূস সরকার নির্দেশ দিয়ে শিবিরদেরকে পথে নামিয়ে এই শিবির নেতারা গিয়ে ৭১ মঞ্চের উপরে হামলা করেছে। তার মানে আমরা যে মাঝে মাঝে বলি, আজকের যারা শিবির আছে, জামাত আছে, 1971 সালে জন্মালে তারা রাজাকার হতো, তারা ধর্ষক হতো, তারা লুণ্ঠনকারী হতো, মানুষকে ধর্মান্তরকারী হতো, এবং তারা এই বাংলাদেশ তখনও তাদের পূর্বপুরুষরা চায়নি, আজকেও তারা চায় না। আজকে তারা যেটা চায় সেটা হলো পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করে বাংলাদেশকে পাকিস্তানের সাবসেট হিসেবে রাখতে চায়। আপনারা জানেন বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল
বিএনপি। সেই বিএনপি আপনারা যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকেন দেখবেন, আমি বলেছিলাম যে বাংলাদেশে পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, মৌলবাদী, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তির কন্ট্রোলটি এখন অর্থাৎ স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মৌলবাদী, ধর্মাশ্রয়ী গোষ্ঠীর ক্ষমতার যে বাংলাদেশে যে ক্ষমতার বলয়, এই বলয়টি একটা সময় বিএনপি নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমানের আমলে। তারপরে এটা এরশাদের হাতে গিয়েছিল 9 বছর, এরশাদের হাত থেকে খালেদা জিয়ার হাতে আবার ফেরত আসছে। ফেরত আসার পরে এই 2024 সাল পর্যন্ত বিএনপির দখলেই কিন্তু সেই ক্ষমতাটি ছিল। এখন বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে জামাতে ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে। যেহেতু জামাতে ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে, সেহেতু এখন আর বিএনপি বাংলাদেশে কোনো প্লেয়ার না। কারণ এই যে নির্বাচনটি হবে, এই নির্বাচনের জন্য জামাতে ইসলামী মব বাহিনী, এনসিপি মব বাহিনী তৈরি করে রাখছে। সব জায়গায় মব করে 200 আসন তারা কনফার্ম করে ফেলবে। বাংলাদেশের এই কনস্টিটিউশনের অধীনেই তারা এই কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করে নতুন ইসলামী প্রজাতন্ত্রের কনস্টিটিউশনের জন্য তারা এই মব সৃষ্টি করছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ। আওয়ামী লীগ 17 বছর থেকে যেভাবে নিজেদেরকে টিকাতে পারে নাই, ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি বিএনপিও 17 বছর অপেক্ষা করে একটি রাজনৈতিক যখন মোহনায় যখন তারা অবগাহন করলো যে তারা ক্ষমতায় আসবে, ঠিক তখনই তাদের হাত থেকে নেতৃত্বটি জামাত শিবির নিয়ে নিয়েছে। এখন বিএনপি ছাগলের 3 নাম্বার বাচ্চা। এই 3 নাম্বার বাচ্চার মতো একটু লাপালাফি জাপাজাপি করবে। সত্যিকার অর্থে নির্বাচনের মাধ্যমেও বিএনপির আর ক্ষমতায় ফেরার সুযোগ নেই। ফজলুর রহমানকে যখন বিএনপি শোকজ করে 24 ঘন্টার এবং 3 মাসের জন্য স্থগিত আদেশ দেয়, তখনই মোল্লারা বুঝেছে যে না, এখনই সময় মরণ কামড় দেওয়ার, মুক্তিযুদ্ধকে মুছে দিতে হবে এবং পাকিস্তান পন্থাকে এই দেশে আবার জিন্দা করতে হবে, মৌলবাদী শাসন জিন্দা করতে হবে, ধর্মাশ্রয়ী শাসন জিন্দা করতে হবে, অসাম্প্রদায়িক চেতনাকে এই দেশে চিরতরে কবর দিতে হবে। এখন এই অসাম্প্রদায়িক মানুষেরা যাবে কোথায়? এই অসাম্প্রদায়িক চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার এবং সকল মানুষের রাষ্ট্র চেতনা কোথায় যাবে? এই মানুষদেরকে ভারতের দিকে পথ করতে হবে। এখন ভারতে বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতে বসে আছেন আওয়ামী লীগের অসংখ্য নেতা। ভারত এখন কি ভাবছে আমরা সেটা জানি না, ভারতের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, ভারতকে এখন সীমান্তে কঠিন সমস্যার মোকাবেলা করতে হবে। কেননা লক্ষ লক্ষ মানুষ অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, বাসস্থানের অভাবে, নির্যাতনে, হিংসায় বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধর্মান্তরিত করে ভারতে ঠেলে দেওয়া হবে। এখন ভারতকে লক্ষ লক্ষ ইভেন কোটি মানুষকেও আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ বাংলাদেশে 71 সালে ধর্মের নামে যে দর্শন, যে হিংসা, যে মৃত্যুর উপত্যকা আমরা দেখেছি, এখনো ঢাকাতেও তাই শুরু হয়ে গেছে। গতকাল 3টি ঘটনা ঘটেছে। দিনাজপুরে একটি বিনোদন পার্কে হামলা করেছে, নাম কি? তৌহিদি দলতা, ধর্মাশ্রয়ী লোক। এরা কারা? এরা হচ্ছে জামাতের সাবসেট। এরা কারা? শিবিরের সাবসেট। তারপর আরেকটি কাণ্ড কোথায় হলো? ঢাকায় হলো। কি? মুক্তিযোদ্ধারা একটি সমাবেশ করছে, 71 মঞ্চ। সেখানে এই যে মনে করেন যে হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছেন আমার যখন বিশ্ববিদ্যালয় জীবন প্রায় শেষের দিকে। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লতে অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্স শুরু করেছি। তা হাফিজুর রহমান কার্জন প্রথমে চিটাগং বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন। তার মানে বয়সে আমার খুব বড় নয়। আমি বিশ্ববিদ্যালয় শেষ করব, তিনি বিশ্ববিদ্যালয় শেষ করে ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিচার হয়েছেন। তখন আমি হাফিজুর রহমান কার্জনকে পেয়েছি। তিনি সরাসরি আওয়ামী লীগের সাথে কখনো যুক্ত ছিলেন না, কিন্তু চিন্তায়, মননে, চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বুদ্ধিভিত্তিক এবং
মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য নারীর ইজ্জতের বিনিময়ে, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে, অসংখ্য মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার স্মারক হচ্ছে আমার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানকে রক্ষা করার জন্যই কিন্তু এই হাফিজুর রহমান কার্জন দাঁড়িয়েছিলেন। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো সন্ত্রাসীর মতো, চাঁদাবাজের মতো, সিসকে চোরের মতো, 71-এর রাজাকারের মতো। কাদের সিদ্দিকীর পুরা পরিবার মুক্তিযুদ্ধ করেছে। 1971 সালে কাদেরিয়া বাহিনী নামে একটি বাহিনী ছিল। সেই বাহিনীর বড় ভাই লতিফ সিদ্দিকী দীর্ঘদিন রাজনীতি করেছেন। 5-6 বছর 7 বছর আগে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি যেইভাবে অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আরও মুক্তিযোদ্ধা, কারণ না আমার বলতে চাই না, এইভাবে অসংখ্য মানুষকে নির্যাতন নিপীড়ন করে। সেটা দেখে মনে হলো যে আমাদের আর কিছু বাকি নাই। আমরা এতদিন বলছিলাম যে টকশোতে গত 5ই আগস্ট পর থেকে কিন্তু আমরা বলছিলাম সবাই যে দেশটা ধ্বংস হয়ে গেল, ভাঙচুর হয়ে গেল, আগুন দিয়ে পুড়িয়ে দিল দেশটা, লুটপাট হয়ে গেল, এসব বলে আসছিলাম। তারপর ধানমন্ডি 32 যখন বুলডোজার দিল তখনও বলছিলাম যে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আমরা বলছি, কিছু মানুষ সেই কথাগুলো শুনে বলছে এটা আওয়ামী লীগ বলছে। কিন্তু আজকে আসলে যেটা ঘটলো, সেখানে সবাই আওয়ামী লীগ করতেন না, যে যারা গিয়েছিলেন রিপোর্টার্স ইউনিটিতে সকলে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এবং তাদের উপর যে অপমানজনক, ন্যাক্কারজনক হামলাটা হলো, সেটা দেখে মনে হলো যে আমরা যে বলছিলাম বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে, আসলে বাংলাদেশ নাই, বাংলাদেশ বলে কিছু নাই। থাকলে ধরেন যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আজকে বঙ্গবন্ধুর কথা বলা যাচ্ছে না, সংবিধান নিয়ে কথা বলা যাচ্ছে না। সেখানে সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, তার মানে এই কথাগুলো বলা যাবে না। এই কথাগুলো যদি বলা না যায় তাহলে ধরে নিতে হবে যে আমরা কেউ আসলে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ আর নেই। তো মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকার, যুদ্ধাপরাধীর ঠাঁই নেই, কথাটা আমরা বলেছিলাম। কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে হবে যে মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযোদ্ধারাই থাকবে। মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকার, আলবদর, আলশাম, যুদ্ধাপরাধীর সহ অবস্থান সম্ভব না। এই যুদ্ধটা আজকে সবাইকে মানে একদম স্বীকার করে নিতে হবে যে এই যুদ্ধটা অনিবার্য, এবং এই যুদ্ধে হয় মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ থাকবে অথবা যুদ্ধাপরাধীর বাংলাদেশ, বাংলাদেশের বিপক্ষের অপশক্তির বাংলাদেশ। এটা মেনে নিয়ে সবাইকে আজকে প্রতিজ্ঞা করে যার যার অবস্থান নির্ণয় করে নিতে হবে। ঢাকায় দুটো খুব গুরুত্বপূর্ণ স্পট আমাদের, জাতীয় প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটি। এই দুটো জায়গায় অন্তত মানে কেউ গিয়ে হামলা করবে, কার একটা অনুষ্ঠান পণ্ড করবে, এই জিনিসটা কিন্তু আমরা একেবারেই চিন্তাই করে নাই সেটা। এবং এত বেপরোয়া আচরণ। রিপোর্টার্স ইউনিটি হচ্ছে ঢাকায় রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন, সে জায়গায় গিয়ে এইভাবে হামলা, মুক্তিযোদ্ধাদের গায়ে আমরা রক্তাক্ত করা, পুলিশ গেল সেখানে, পুলিশকে কি করলো, যারা হামলা করলো তাদের একজনকেও ধরলো না, যারা আক্রান্ত হলো তাদেরকে আটক করে নিয়ে গেল। এখন মানে রিপোর্টার্স ইউনিটিকে ঘিরে যে হামলাটা তারা করলো, ঢুকলো, এই যে দুঃসাহস, এটাও কিন্তু সাংবাদিকদের জন্য একটা বার্তা, দেশে বিদেশে সবার জন্য, যে সাংবাদিকদের একটা জায়গা রিপোর্টার্স ইউনিটি, যেখানে মানুষ তার মত প্রকাশ করতে আসে। সেই জায়গাটায় মব ঢুকতে পারে, জঙ্গি সন্ত্রাসীরা ঢুকতে পারে, এবং ইনকিলাব মঞ্চের কিছু জঙ্গি তারা ঢুকেছে। এখন বাংলাদেশের সাংবাদিকরা যদি এখনো এই ইঙ্গিতটা বুঝতে না পারে, কারণ বাংলাদেশের সাংবাদিকদের আরো আগেই বোঝা উচিত ছিল, যখন মিডিয়া হাউস দখল হয়ে গেছে, পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর হয়েছে, এবং অনেককে জোর করে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে,
তার কর্মস্থল থেকে। তো তখনই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল অনেকের, এবং বড় বড় যে মানে সুপারস্টার সেলিব্রিটি যে বড় সাংবাদিক নেতারা আছেন বাংলাদেশে, বড় বড় মিডিয়া হাউসের, ওনারা মনে করছেন ওনারা হয়তো ইউনূসের কাছের মানুষ, এই অসম্মানটা ওনাদের গায়ে লাগেনি। যদি ওনাদের হাউসের সামনেও গরু জবাই হয়েছে, ওখানেও গেছে মব জঙ্গি বাহিনী, উগ্রপন্থী যারা, কিন্তু তারপর ওনারা ভাবছেন না যে ওনাদের কিছু হচ্ছে, ওনারা এসব কিছুর ঊর্ধ্বে ভাবছেন নিজেদেরকে। কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে ভাবলে তো হবে না। আজকে সাংবাদিকদের উপরে যে আঘাত, সেটা হিসেব নিকেশ করে সাংবাদিকদের আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। সাংবাদিকরা যদি ভাবে যে না না আমাদের তো কিছু হয়নি, এটা খুব ভুল। এবং সেখানে ঢুকে যেভাবে গায়ে হাত তুলেছে, ধাক্কা দিয়ে চেয়ার থেকে উঠিয়ে দিচ্ছিলেন, তারপরে মাইক দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে বাড়ি দিচ্ছিল, একজনকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গায়ে হাত দিল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আসলে 5 তারিখে নির্ণয় হয়ে গেছে যেগুলো ঘটবে। এগুলো কিন্তু সিদ্ধান্ত 5 তারিখের আগে হয়েছে। আমরা নমুনা দেখেছি 5 তারিখেই। 5 তারিখের আগে যখন রাজপথে পুলিশকে পিটিয়েছে ছাত্র নামী কিছু জঙ্গিরা, তখনই জানতাম আমরা যে এই পিটানোটা, এই অসম্মানটা আমাদের গায়ে আসবে। তো তখন কেউ বোঝেনি, বুঝতে চায়নি। 5 তারিখ থেকে যখন হলো, তখনও কিন্তু আমরা জানি এইটাই ঘটবে, এটাই ঘটছে। কেউ কিন্তু আমরা যখন বলছিলাম সেটা ভালো লাগেনি, আমাদের বলতে হচ্ছিল, অনেক বলতে হচ্ছিল। আজ থেকে কি হলো জানেন? আজ থেকে আমাদের কিছু বলতে হবে না। এই যে আমরা বারবার টকশো থেকে বলি যে ইউনূস তার মব বাহিনী দিয়ে মুক্তিযুদ্ধকে শেষ করে দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে, আমরা বলছি, তখন ভাবছে যে আওয়ামী লীগের লোকজন বলেই যাচ্ছে, আওয়ামী লীগের দোসররা বলে যাচ্ছে, আওয়ামী লীগের দালালরা বলে যাচ্ছে। কিন্তু আজ থেকে আমাদের কিছু বলতে হবে না। আজ থেকে বাংলা ভাষাভাষী বাংলাদেশের এবং সারা পৃথিবীর মানুষ দেখলো। এই দেখার পর, এই সত্যের পর, এই আবিষ্কারের পর তো কোনো মানুষকে বলার কিছু নাই যে ভাই আজকে শিক্ষক, মুক্তিযোদ্ধা, আজকে কোনো মানুষ নিরাপদ না। যে মানুষ বাংলাদেশকে নিয়ে একটা সত্যি কথা বলবে, সে মানুষটি হবে আওয়ামী লীগের দোসর। এবং আজকে নির্ণয়ও হয়ে গেছে যে সবাই আসলে আওয়ামী লীগের দোসর। একদিকে আওয়ামী লীগের দোসর স্বাধীনতার পক্ষের মানুষ, আরেকদিকে ইউনূসের পক্ষের মানুষ যারা স্বাধীনতা বিরোধী। তো জনগণের কাছে আজকে একদম স্পষ্ট যে এটা রাত, এটা দিন, এটা সাদা, এটা কালো। বিভিন্ন টেলিভিশনের ফুটেজ আমরা দেখছিলাম, কোনটা ফুটেজ হলের ভেতরে, কোনটা ফুটেজ হলের বাইরে, রিপোর্টার বাইরে। রিপোর্টার বাইরে কিভাবে একদল গুন্ডা বারবার ওই দরজা বন্ধ করছে, ভেতরে ঢুকছে, বেরোচ্ছে, পিটাচ্ছে। এবং একজন প্রত্যক্ষদর্শী ইন্টারভিউ আমরা করেছি, সে আবার বলছিল কিভাবে একজন প্রবীণ সাংবাদিক তাকে রক্ষা করেছেন, তাকে নিয়ে আলাদা এক জায়গায় গিয়ে বসিয়ে বলেছেন তুমি এখানে থাকো, তুমি আমার গেস্ট, তোমাকে উজু করতে পারবে না। এবং রিপোর্টার কমিটির সাধারণ সম্পাদক যখন রক্ষা করতে গেছে, তার উপরে কিন্তু হামলা হয়েছে। এবং একটা রিপোর্টে আমি দেখলাম বাইরে বিএনপির লোকদের বলা হচ্ছিল, বাইরে ছিল বিএনপির লোকদের। আবার রিপোর্টার কমিটির একটা সূত্র বলেছে এই এলাকায় কারা আসে, কারা সবাই তারা চিনে, তাদের জবানিতে আসছে এরা হচ্ছে জামাত শিবিরের লোক। পুলিশ ফুটেজ আসছে, পুলিশ এসেছে, পুলিশের কাজ হচ্ছে মানে যারা আক্রমণ করছে তাদেরকে ধরবে, তাদেরকে প্রতিহত করবে। পুলিশ তাদেরকে কিছু করছে না, যারা আক্রান্ত তাদেরকে আঘাত করছে। সেইটা একজন সাংবাদিক পান না, তাকে ধরে নিয়ে গেছে। একজনকে 8 জন, সেই ইউনিভার্সিটির জীবন থেকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক হিসেবে উনি আমাদের খুব ঘনিষ্ঠ, তিনি আজকে বিশ্ববিদ্যালয় অধ্যাপক। সেই অধ্যাপককে ডিগ্রি নিয়ে গিয়েছে। এরাও থামবে না, না ওরা থামবে না। দেখেন এর আগেও আমরা কিন্তু দেখেছি যখন
ধানমন্ডি 32 ঘুরিয়ে দিয়েছিল, তখন সেনাবাহিনী পুলিশের প্রোটোকলে তারা এটা করেছে। গোপালগঞ্জে যখন তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলকে ইঙ্গিত করেছে, তখনও কিন্তু সেনাবাহিনী, বিজিবি, র্যাব, নৌবাহিনী, পুলিশ তাদের পাশে ছিল। অর্থাৎ রাষ্ট্র তাদেরকে এগুলো করাচ্ছে। এ ব্যাপারে কোনো, এটা এখন বলার জন্য বা বোঝার জন্য কোনো পিএইচডি করা লাগবে না, কোনো পড়াশোনা করা লাগবে না, কিচ্ছু লাগবে না। চোখ বন্ধ করে বাংলাদেশের একটা শিশুও বলতে পারবে যে যে কোনো মব, জঙ্গি হামলা, যে কোনো উগ্র মৌলবাদ শক্তির যে দুঃশাসন, সেটা রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্র সরাসরি এর সাথে সম্পৃক্ত। এর সাথে রাষ্ট্র সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণেই কিন্তু তারা এত সাহসের সাথে, দৌরাত্মের সাথে এগুলো করতে পারছে। তো তারা যখন ধানমন্ডি 32-এ পেরেছে, গণভবনে পেরেছে, তারা যখন গোপালগঞ্জে পেরেছে, তারা সব জায়গায় এটা পেরেছে। যার ফলে তারা এখন জানে, আর যেহেতু ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে অনেক আগে কিন্তু বোঝানো হয়ে গেছে যে ইন্ডেমনিটি মানে অপরাধ হয়েছে, কিন্তু এই অপরাধকে আমরা মানি না, অপরাধের কোনো শাস্তি হবে না। তো সেই সব মিলে আজকে যারা গেছে, এদের যাওয়ার কথাই, এদের এগুলোই করার কথা। এবং পুলিশ সেখানে গিয়ে তাদেরকে না ধরে, কিছু না বলে, যারা অতিথি ছিলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, বাংলাদেশের পক্ষের ছিলেন, তাদেরকে নিয়ে গেছেন। একটা ভিডিওতে দেখলাম, এত কষ্ট লেগেছে আমার ভিডিওটা, সেখানে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, উনাকে, উনি এত বর্ষিয়ান একজন মানুষ, উনার সাথে বাংলাদেশের রাজনীতির, মুক্তিযুদ্ধের ইতিহাসের এত সম্পৃক্ততা, উনাকে চেয়ার থেকে নামাচ্ছে, ধাক্কা দিচ্ছে, এবং উনাকে দুজন বলছে যে, খুবই বাজে ভাবে জিজ্ঞেস করছিল যে উনি আওয়ামী লীগের দোসর কিনা। তো উনি ওদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে উনি 2014 থেকে কি 15 থেকে আওয়ামী লীগের সাথে নেই। তারপরে একজন আবার খোঁচাতে খোঁচাতে জিজ্ঞেস করছে যে উনি কি জুলাইতে ছাত্রদের পক্ষে ছিলেন কিনা। উনি আবার উনিও বলার চেষ্টা করছিলেন যে উনি জুলাইতে ছাত্রদের পক্ষে ছিলেন, উনি আওয়ামী সরকারের বিপক্ষে ছিলেন। মানে আমি বলছি যে এই কথাগুলো বললাম এই জন্য যে, মানে উনি ওখানে আসলে ওনার সম্মানহানিটাই, আমার মনে হয় না যে ওনাকে যদি কেউ পিস্তল ধরে গুলি করতে চাইতো, উনি হয়তো ভীত হতেন না, আমার ধারণা। ওনাকে আমি যেভাবে মুক্তিযোদ্ধা হিসেবে চিনি, কিন্তু তারা সবাই মিলে ওনাকে ঘিরে যেভাবে ন্যাক্কারজনক ভাবে, যেভাবে মানে অশ্লীল ভাবে অপমান করছিল, মানে যেটাতে আমার কাছে মনে হচ্ছিল যে উনি খুব অসহায়, এবং উনি ওদের প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য ছিলেন কিংবা দিচ্ছিলেন। মানে পুরো জিনিসটাতে একজন বর্ষিয়ান নেতা, একজন মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন অংশ হিসেবে একজন মানুষ, যাকে আমার খুব মনে হয়েছে যে একজন পিতার বয়সী মানুষ, মানে এত অসহায় লাগছিল, এবং মনে হচ্ছিল যে মানে ওনাকে প্রমাণ করতে হবে উনি আওয়ামী লীগের না, ওনাকে প্রমাণ দিতে হবে উনি জুলাইতে সম্পৃক্ত ছিলেন, ছাত্রদেরকে সাপোর্ট করেছেন। মানে এই যে ওনার পরীক্ষা নিচ্ছে, ওনাকে প্রশ্ন করছে, জেরা করছে, অনেকটা রিমান্ডের একজন আসামির মতো। মানে এই যে ছেলেগুলোর যে সাহস, এই জঙ্গিদের যে মানে দুঃসাহস, আমার তো মনে হয় যে পাকিস্তান হানাদার বাহিনীদের কি এত সাহস ছিল না, মনে হয়। আমার নিজের দেশ বাংলাদেশ, এখানে এরকম সাহস পাচ্ছে এই ছেলেগুলো। এদের পেছনের শক্তি কি? এদের পেছনের শক্তি রাষ্ট্র, ইউনূস, এবং ইউনূসের সাথে শক্তিটা কারা? ইউনূসের সাথে হয়তো আজকে জামাত ইসলামী, হেফাজত, হিজবুত তাহরির জঙ্গি গোষ্ঠী, এবং কোথায় সেনাবাহিনী, কোথায় ওয়াকার সাহেব? তিনি তো 5 তারিখে বলেছিলেন আমার উপরে আস্থা রাখুন, এবং বহুবার উনি বলেছেন এনাফ ইজ এনাফ, উনি অনেক ডায়লগ দিয়েছেন। তাহলে কোথায় তিনি এখন? মানে এই যে এই মানুষগুলো এরকম বিচারিতা রাষ্ট্রের সাথে, এই যে আজকের ঘটনায় কালকে যদি সাধারণ একজন মানুষ বা একজন মুক্তিযোদ্ধার সন্তান ওই ছেলেগুলার টুটি চেপে ধরে, রাষ্ট্রের টুটি চেপে ধরে, তাহলে কি বলা হবে সে বিদ্রোহী? নিশ্চয়ই না। আজকে একজন মানে ছোট একটা ছেলে শুনছিলাম, ও বলছিল যে আমি চ্যালেঞ্জ করছি ইউনূসকে, কারণ ও যেভাবে বলছিল আমার মনে হচ্ছিল যে ও আক্রান্ত। আজকে আক্রান্ত মানুষদের যে আক্রোশ, আহত বাঘের নাকি আক্রোশ অনেক সাংঘাতিক থাকে। আহত বাঘকে কখনো খোঁচাতে হয় না। আহত মানে বাঘ যদি আহত হয়, তার পরিণতি কি? পুরো জঙ্গল মানে শেষ করে দেয়। তো আজকে মুক্তিযোদ্ধাদের যে আহত করা হয়েছে, আজকে অনেক বাঘকে জাগিয়ে দিয়েছে। আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা, বংশধররা, অনুসারীরা
আজকে সবাই যদি আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের বাইরে কারা আছে বাড়ি ভাই? বিএনপি, এনসিপি, এবি পার্টি, ইউনুস, জামাত, শিবির, হিজবুত তাহরির, হেফাজত, এরাই তো ইসলামী জঙ্গি গোষ্ঠীরা। তাহলে আমরা জানি এদের পার্সেন্টেজ কত, কতজন এরা, এই সংখ্যা আমাদের জানা আছে। আজকে পুলিশের সাহসে, সেনাবাহিনীর সাহসে আজকে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিচ্ছে, অনেক বেশি অপমান হয়ে গেছে। তো আজকে যদি পরিবারের লোকজন গিয়ে একইভাবে টুটি চেপে ধরবে না? অবশ্যই ধরবে। আপনি কি ভেবেছেন আমরা যতক্ষণ বেঁচে আছি এই জীবনে এটা ভুলবো না তো? আজকে প্রতিটা মুক্তিযুদ্ধ মানে তো আমাদের পিতার চেহারা দেখতে পাই আমরা। বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 যখন ঘুরিয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, আমরা বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে একটা গৃহযুদ্ধের চেষ্টা, আমাদেরকে বারবার গৃহযুদ্ধের দিকে তারা ফাঁদে ফেলার চেষ্টা করছিল। আজকে আমাদের যে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, এই ফাঁদে আমরা পড়বো না, তারা পড়বে। আজকে মানচিত্রে আঘাত করেছে, জাতীয় সঙ্গীতে আঘাত করেছে, আজকে আমাদের জন্ম পরিচয়ে আঘাত করেছে। আমার মনে হয় না ইউনুস এই যে সমস্ত জনগোষ্ঠীর বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে, এবং বিএনপির রাজনীতি আপনি চিন্তা করেন কত, মানে কোথায় ওনারা চলে গেছে। তারা কি তাদের দলে কোন মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না? আজকে মুক্তিযোদ্ধাদেরকে তারা বর্জন করেছে, তারা বাইরে চলে গেছে। তাহলে ঠিক আছে, সবাই আওয়ামী লীগ, ওকে, আমরা সব আওয়ামী লীগে আজকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধিতা গুটিয়ে দিব। আজকে সবাই আওয়ামী লীগ তো, আর যে কোনোদিন আওয়ামী লীগ করেনি সেও আজকে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগে যদি বাংলাদেশের একটা অংশ আওয়ামী লীগ, একটা অংশ স্বাধীনতা বিরোধী, বেশ, তাই হোক, যুদ্ধ তাহলে সেভাবেই হবে। বিএনপি তো মোটামুটি তাদের একজন মুক্তিযোদ্ধা ছিল, তাকে চিহ্নিত করেছে এবং বলে দিয়েছে তুমি 3 মাস তুমি কথা বলতে পারবে না, তুমি কিছু করতে পারবে না, বলে দিয়েছে তাকে। এবং আজকে যে পরিস্থিতি সবাই দেখলো, এই যে রাষ্ট্রযন্ত্র, ইউনূস তার প্রশাসন কতটা ভীত সন্ত্রস্ত হলে এইভাবে মুক্তিযোদ্ধা, যে বয়স্ক লোকজন, তারা 70-এর বেশি বয়স,